একবার আপনাদেরকে আমি একটা ছবি দেখাতে চাই, এটা এআই জেনারেটেড ছবি। একটা এয়ারপোর্ট, পৃথিবীর কোনো এয়ারপোর্টে আপনি দেখেছেন যে আপনি ডিরেক্ট, আপনার কাছে প্লেনের টিকিট নেই কিন্তু আপনি ডিরেক্ট শুধু আধার কার্ড দেখিয়ে চলে যেতে পারেন? পশ্চিমবঙ্গে কলকাতা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এয়ারপোর্টে এটা হয়েছে, এত দিন ধরে হয়েছে। আমি সাইডে ছবিটা চালানোর জন্য বলবো, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা যে ছবিটা নির্মাণ করেছি এবং পরে বাস্তবের ছবিটাও দেখাবো, সেই ছবিটা একবার চালানোর জন্য বলবো। দেখুন, প্লেন উঠছে এবং প্লেন যে টার্ম্যাক থেকে বা রানওয়ে থেকে ওড়ে তার ঠিক পাশে একটি বহু প্রাচীন বাঁকড়া মসজিদ ছিল। এবার এই মসজিদটা আগে না এয়ারপোর্ট আগে, এয়ারপোর্টের পরে মসজিদ, এয়ারপোর্টে কেন মসজিদের পাশে হয়েছে, এগুলো পরবর্তী কথা। কিন্তু সেকুলার হওয়ার তাগিদে এই মসজিদটাকে কোনোদিন সরানোর সাহসটুকু দেখায়নি কোনো শাসক। বিজেপি এত বছর পরে, 80 বছর পরে এই কাজটা করছে। এয়ারপোর্ট অথরিটি বারবার বলেছে 165 মিটারের মধ্যে, এই গ্যাপের মধ্যে কিছু আনা যায় না। ওপরনিচ যদি হয়ে যায় কি ভয়ঙ্কর জিনিস হতে পারে, এবং এটার জন্য একটা নতুন ইস্যু হয়ে যেতে পারে। এই সমস্ত কিছু এতদিন ধরে হয়েছে সেকুলারিজমের জন্য। এবং খুব নির্দিষ্টভাবে আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীর কাছে যাওয়ার আগে সাইডে একবার চালানোর জন্য বলবো যে গ্রাফিক্সে বটলনেকগুলো, অর্থাৎ কেন এগুলো সম্ভব নয়। 200 মিটারের মধ্যে কোনো ইনস্টলেশন, কোনো বাড়ি ঘর ধর রাখা যায় না টার্ম্যাকে, কিন্তু এটা ছিল কেন? সিদ্দিকুল্লাহ চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সিদ্দিকুল্লাহ সাহেব, আপনাদের যুক্তিটা কি? আমি কথা বললে দয়া করে মাঝখানে আমার কথাটা কাট করবেন না, এটা আমার একান্ত অনুরোধ। দ্বিতীয় হলো যে আপনি যে কথাগুলো বললেন এর মধ্যে অনেকগুলি কথা অসত্য। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য মিলে রোটান্ডায় মিটিং ডেকেছিলেন। যে মিটিংয়ে আমি আর নাখোদার ইমাম সাবির সাহেব ছিলাম। জ্যোতি বসু বলেছিলেন মসজিদটা সরিয়ে নিন, এই মসজিদ এয়ারপোর্ট সম্প্রসারণের জন্য প্রয়োজন আছে, এ কথা জ্যোতি বসু বলেছিলেন। আপনি একেবারে উড়িয়ে দেবেন, এটা তো ভুল হবে। দ্বিতীয়, আমাদের যে বিমান ব্যানার্জি স্পিকার, মমতা ব্যানার্জি বা আমাদের সরকারের সময় তার অফিসেও আলোচনা হয়েছে। মুকুল রায় আমার বাড়ি এসেছেন। এয়ারপোর্ট অথরিটির সাথে 4 থেকে 5 বার বৈঠক হয়েছে। এটা হলো মূল বিষয়। এরপরে 1890 সালে মসজিদটি স্থাপিত এবং এর 1928 সালে সিএস রেকর্ডে মসজিদ, 1956 সালে আরএস রেকর্ডে মসজিদ, 1971 সালে এলআরএ মসজিদ। এই মসজিদটি নীতিগতভাবে 1962 সালে যখন অ্যারোড্রাম থেকে বড় মাপের এয়ারপোর্ট তৈরির পরিকল্পনা আপনার এই অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট নেয়, তখন এই বাঁকড়া মহল্লাটাকে ন্যাশনাল হাইওয়ের পশ্চিম দিকে তারা সরিয়ে দেয়। আমি ওই মহল্লায় 40 বছর বসবাস করছি। এয়ারপোর্ট অথরিটি তখন বলেছিল যে মসজিদটি যথারীতি থাকবে, মসজিদের নামে থাকবে, আপনারা নামাজ পড়বেন, পাড়ার মসজিদ নেই। এটা হলো একেবারে 100% সঠিক এবং স্বচ্ছ সত্য কথা। আমাদের ঘাড়ে ওইভাবে চাপিয়ে দেবেন না। ইতিহাস তো বাঁকড়াতে কোনো মসজিদ ছিল না সিদ্দিকুল্লাহ সাহেব। দ্বিতীয় কথা হলো, মানে আপনাদের যুক্তি অনুসারে এয়ারপোর্টটাকে সরে যেতে হবে কিন্তু মসজিদ থাকবে। আমাদের, আমি বলি আমাদের না, আপনি তোকে ভুল করলেন আবার। এয়ারপোর্ট অথরিটি মসজিদের নামে রেকর্ডটা রেখেছে। এয়ারপোর্ট অথরিটি মসজিদের নাম যদি সরিয়ে দিত ঝামেলাটা থাকতো না। এয়ারপোর্ট অথরিটি 62 সাল থেকে অ্যাট প্রেজেন্ট 1926 সাল
আমার কাছে এয়ারপোর্ট অথরিটির ধারে কটা মাথা আছে, রিপোর্ট রয়েছে। মসজিদের নাম সরিয়ে এটা অন্য কি নাম দেবে? সিদ্দিকুল্লাহ সাহেব, আপনি যদি এয়ারপোর্ট অথরিটি হতেন আপনি কি নাম দিতেন? মসজিদের নাম সরিয়ে দেবে? সেকুলার পশ্চিমবঙ্গে মসজিদের নাম সরিয়ে দেবে? কি নাম দেবে সিদ্দিকুল্লাহ সাহেব? আপনি নাম কেন দেবে? না না, আপনি সেকুলার শুনেন, সব কাজ একসাথে গুলিয়ে দেবেন না। এই মসজিদটি যথারীতি এয়ারপোর্ট অথরিটির সদিচ্ছায় পুরোপুরিভাবে নিয়ম নীতির ভিত্তিতে তারা নামাজে কোনোদিন বাধা দেননি। যদি তারা 10 বছর 20 বছর আগে বলতেন হতো। আপনি এটা শুভেন্দুর দিকে টানবেন না। শুভেন্দু একটা পদক্ষেপ নিয়েছেন। আমি ডাইরেক্টরের সাথে 4 বার বৈঠক করেছি। আমরা যে কথা বলছি খুব ছোটভাবে সেটা বুঝবেন। মুসলমান সমাজ মসজিদকে নিজের হাতে তুলে দিতে পারে না, এটা হলো ইসলামী থিঙ্কিং। দেশের স্বার্থে, এয়ারপোর্টের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে আলোচনার টেবিলটা খুলে বসলে সমাধান হতো। কোথায় আটকে আছে আপনি আমাদের মাননীয় সঞ্চালক, আপনাকে আমি সেটা ব্রিফ করছি, বুঝে নেবেন। আচ্ছা আচ্ছা সিদ্দিকুল্লাহ সাহেব, আমি আপনাকে 15 বছর ধরে তাদের সাথে আপনাকে তো আমি বলতে দিলাম, বলতে সুযোগ দিলাম। ভারতবর্ষে এখন আপনি বলুন যে সৌরভ শিকদাররা বা এই বিধায়ক যিনি বসে রয়েছেন তারা কি এখন গন্ডগোলটা পাকাচ্ছে? প্রবলেমটা এখন কি হচ্ছে তাহলে? আমি আপনাকে বলছি, সৌরভ শিকদার তিনি সম্মানীয় বিধায়ক, আমি তার ভোটার, এটা তার সম্মানের। কিন্তু উনি ওই দিন বিজেপি বা আর কাউকে নিয়ে এসে 8 নম্বর গেটে মিডিয়ারদের ডেকে সয়লাভ করে দিয়েছেন যে বাঁকড়ায় কিছু একটা হবে। ওই বিরাটির মোড়ে, এদিকে বিটি কলেজে, এই দায়িত্বহীনতার কাজ তিনি করলেন। আর বললেন যে মসজিদের কোনো কাগজ নেই। এই মিথ্যা কথা যদি বিধায়ক বলেন তো আমাদের তো অন্তরে কষ্ট হবেই। তিনি জানার চেষ্টা করলেন না। আমি তাকে বলছি, আমাদের পাড়ার লোক বলেছে, আমি মুর্শিদাবাদে ছিলাম, যে পাড়ার লোকেরা এসে, ভিন পাড়ার লোক, আমাদের সাথে কারো তো বিরোধ নেই, আমাদের পাড়ায় গোলমাল হয় না, বলতেন। নোটিশ দেয়নি কেন এয়ারপোর্ট অথরিটি? রোজ মসজিদ খুলে দেয়, মানে ওই গেট, যে আপনারা নামাজে যান, আমাদের তত্ত্বাবধান আবার এটাই বলছি, এটাই সিদ্দিকুল্লাহ সাহেব, আমি আপনাকে একটু থামাচ্ছি। এটাই আমি দর্শকদেরকে বলছি, পৃথিবীর ইতিহাসে কোথাও জাস্ট একটা কলিং বেল বাজালে, আমি দর্শকদের বলছি, একটা কলিং বেল বাজালে একজন সিআইএসএফ দেখে কে এসছে, বলতে হয় আমি নামাজি, আমি নামাজ পড়তে এসেছি। তার কিন্তু কোনো প্লেনে ওড়ার টিকিট নেই, সে কাস্টমসের কেউ নয়, সে এয়ারপোর্টের কেউ নয়, সে সিআইএসএফ এর কেউ নয়। তারপর তাকে একটা আধার কার্ড দেখাতে হয়। সেই আধার কার্ড দেখানোর পরে সে আধার কার্ড মানে জাস্ট চোখে দেখে নিতে হয়, ঠিক না ভুল না জালি না আসল, কেউ কিছু বলতে পারবে না। টিয়ার 3 সিকিউরিটি। তারপর তাকে বাসে করে নিয়ে যাওয়া হয় মসজিদে, সে নামাজ পড়ে চলে আসে, তাই তো? এইসব মিথ্যা কথা তাহলে কি করে ভুল? আপনি আবার ভুল করছেন। আমাদের পাড়ার লোকজন ছাড়া ভিন পাড়ার লোকজনের এন্ট্রি নিষেধ। সেটা কে নিয়ন্ত্রণ করে? আমাদের পাড়ার মসজিদ নেই বলে তারা বলেছেন পড়ো। বাঁকড়া এলাকায় এরকম অবস্থা যে একটা মসজিদ নেই দাদা, এটা মসজিদ মানে আপনারা মসজিদ বানাতে পারছেন না বাঁকড়ায়, এটা সবচেয়ে বড় খবর হওয়া উচিত। এয়ারপোর্টের ভেতরে মসজিদের থেকে সবচেয়ে বড় খবর হওয়া উচিত বিরাটি বাঁকড়ায় যদি বিজেপি শাসিত রাজ্যে একটা মসজিদ না বানাতে পারে। নয়, ও শোনেন, আপনি আবার ভুল করছেন। আমি তো সব ভুল করছি। আমরা নিজে তুলে দেব না। আমি যে বলেছি দর্শক আপনাকে আমার কথা 1 মিনিট লাগবে। আমি বলেছি পার্সোনাল্লাহ বোর্ড, আমি বলেছি দারুল দেওবন্দ, ইসলামী শিক্ষার সূতিকাগার, জমিয়তুল উলামা হিন্দ, আপনারা চিঠি দেন, বলুন সমস্যা, আমি যাব আপনাদের সাথে। টেবিল টকের মাধ্যমে একটা সমাধানের রাস্তা ক্রিয়েটেড হবে। এরা জাননি, এটা প্রেস্টিজ ভেবেছেন, মুগুর মেরে মসজিদটি নেব, এখানে আমাদের আপত্তি। বেশ, আমি সিদ্দিকুল্লাহ সাহেব আপনাকে একটু থামাচ্ছি, সৌরভ শিকদার রয়েছেন, কিন্তু দর্শকদেরকে একবার দেখানোর জন্য বলবো, এলিনা আমাদের প্রতিনিধি, এই 8 নম্বর গেট, 8 নম্বরে গেট করা হচ্ছে, অনেকেই সারা পশ্চিমবঙ্গে রয়েছেন, তারা হয়তো জানেন না, বিদেশ থেকে অনেকে দেখছেন।
আমি জানি না আমেরিকায় নিউ ইয়র্ক এয়ারপোর্টের ভেতরে এরকম কিছু হয় কিনা, আমি জানি না লন্ডন এয়ারপোর্টের ভেতরে হিথ্রো বিমানবন্দরে এরকম কিছু হয় কিনা, মুম্বাই দিল্লিতেও হয় না, কিন্তু কলকাতায় হয়। কি হয় যেটা আমি বললাম, এলিনা আমাদের প্রতিনিধি আরো ভালো করে দেখিয়েছে সেটা, একবার দেখে সৌরভ শিকদার তার প্রতিক্রিয়া নেব। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একেবারে যশোর রোড সংলগ্ন দমদম বিমানবন্দরের কাছে। সমস্ত সংখ্যালঘু মানুষজন যারা এখানে এই যে দ্বিতীয় রানওয়েতে অবস্থিত যে মসজিদ রয়েছে, যে মসজিদে আজ থেকে নামাজ পড়া বন্ধ রয়েছে, তাদেরকে প্রবেশ করানো হয়। এই যে গেট দিয়ে, এই কালো যে গেট রয়েছে, এখানে কলিং বেল রয়েছে, সেই কলিং বেল টিপলে এবং হাতে যদি তাদের আধার কার্ড থাকে, সেই আধার কার্ড দেখিয়ে তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারে এবং তারপর সেখান থেকে বাসে করে তাদেরকে সেই যে রানওয়েতে অবস্থিত যে জায়গাটিতে মসজিদটি অবস্থিত রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ যদি কারোর হাতে এই আধার কার্ডের জায়গায় জাল আধার কার্ড বা নকল আধার কার্ড থাকে, তারাও কিন্তু এই গেট দিয়ে মানে অনায়াসে প্রবেশ করতে পারবে, তাদের কাছে কোনো বাধাই নয়। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ও রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিমান চলাচল, বিমান অবতরণের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত সমস্যা হচ্ছে এই মসজিদটি ভেতরে থাকায়। সেই কারণেই কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই মসজিদটি সরিয়ে নেওয়ার, অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যামেরায় দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা।